ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ রাখেন। আজকের টপিক হচ্ছে স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার অবজেক্টস, মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস, শেপ টুল। আমরা যদি স্মার্ট অবজেক্টের বিষয়টা বুঝি, স্মার্ট অবজেক্ট হচ্ছে এমন একটা অবজেক্ট যেটার দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এটার মাধ্যমে দুই ধরনের কাজ হয়। প্রথমত যদি আমরা দেখি ইমেজ ওপেন করে, আচ্ছা আমি বললাম যে একটা স্মার্ট অবজেক্টের দুইটা কাজ হবে। প্রথম ক্যারেক্টারিস্টিক এটা হচ্ছে পিক্সেল গুলোকে লক করে দিতে পারে। দেখেন এই যে লকিং একটা সিস্টেম আছে। আমরা যদি এটা আর একটা ইমেজ বানাই যেটাকে বলা হচ্ছে রাস্টার ইমেজ, সিম্পল ইমেজ, দেখেন আমরা এই থাম্বনেল গুলো একটু দেখি তাহলে বুঝবো যে কোনটা স্মার্ট অবজেক্ট। এটাকে বলা হচ্ছে স্মার্ট অবজেক্ট, অর্থাৎ এই লেয়ারটাকে যে পিক্সেল গুলো আছে এই পিক্সেল গুলোকে লক করে দেওয়া হয়েছে, আর এইটা লক ছাড়া, অর্থাৎ রেগুলার লেয়ার যাকে বলে। আমরা যদি এই লেয়ারটাকে, এখানে দুইটা ইমেজ, একটা ইমেজেরই দুইটা কপি করা আর কি। আমরা যেহেতু এই সিম্পল অবজেক্টটাকে বা লেয়ারটাকে যদি ছোট বড় করি, দেখেন আমি একটু ছোট করলাম ইমেজটাকে, এরপরে একটু বড় করি, অর্থাৎ কোন একটা ইমেজকে যদি আমরা ছোট বড় করতে চাই তাহলে যদি নরমাল লেয়ারে থাকা অবস্থায় ছোট বড় করি তাহলে প্রবলেম হচ্ছে এটা রেজুলেশন নষ্ট হয়ে যায়, অর্থাৎ রেজুলেশন গুলোকে এক্সপোজ করে, ভেঙে যায়। আর অপরপক্ষে যদি এরকম স্মার্ট অবজেক্টটাকে ছোট বড় করি, দেখেন কোয়ালিটি লুজ হবে না। আমরা অনেক ছোট করলাম এবং বড় করলাম, কোয়ালিটিতে কোনো পরিবর্তন আসে নাই। পার্থক্য হচ্ছে এই দুইটা কাজ। একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট দিয়ে কোন একটা ইমেজকে যদি আমরা কখনো ছোট বড় করা লাগে তাহলে অবশ্যই ওই ইমেজটাকে আগে স্মার্ট অবজেক্ট বানায় নিতে হবে, দেন আমরা এটাকে ছোট বড় করব, আদারওয়াইজ কোয়ালিটি লস করবে। আচ্ছা দেখেন আমরা এই অবজেক্টটাকে সাধারণত এইভাবে আছে, ধরেন এটা একটা নর্মাল অবজেক্ট। কোন একটা নর্মাল অবজেক্টে তাহলে স্মার্ট অবজেক্ট বানাবো কিভাবে? রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। একটু পার্থক্য দেখেন, এই থাম্বনেলের উপরে কিন্তু কোনো চিহ্ন নাই। আমরা যখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম দেখেন এইটা একটা চিহ্ন চলে আসছে। এই হচ্ছে স্মার্ট অবজেক্টের প্রথম কাজটা। দ্বিতীয় যে কাজটা করে, যদি আমরা কোনো একটা স্মার্ট অবজেক্ট নেই এবং ওই স্মার্ট অবজেক্টটাকে চাইলে ডাবল ক্লিক করলে অন্য জায়গায় ওপেন হবে, অর্থাৎ আর একটা লিঙ্কে গিয়ে ওপেন হয়, অর্থাৎ ট্যাবে। এখন কিন্তু নর্মাল লেয়ারে আছে, এখানে কিন্তু নর্মাল লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট করা। যখন এরকম করে ওপেন করবেন অন্য একটা ট্যাবে আসবে। এখন আমি আপনাকে বলতেছি যে আপনি এর উপরে ব্রাশ করেন বা যাই করেন না কেন, ধরলাম আমি এর উপরে ব্রাশ করতেছি, এরকম ব্রাশ করলাম। আমি যদি এটা সেভ দেই, এখন দেখেন আমাদের এই ইমেজের উপর এসে সেট হয়ে যাবে। যে সেভ দিলে 100% হবে। তারপরে এখানে আসি, এই যে দেখেন আমাদের এই ইমেজটার উপর ওইটা
অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে স্মার্ট অবজেক্টের দ্বিতীয় নাম্বার যে ওয়েটা হচ্ছে সেটা একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের মাধ্যমে ট্রান্সফার করা যায় তার অ্যাক্টিভিটিস বা ক্যারেক্টারিস্টিক গুলো। যদি আমরা এটার উপরে করলে কিন্তু হবে না। মানে এই লেয়ারটা অন্য একটা জায়গায় নিব, নেওয়ার পর আপনি চাইলে এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? ধরেন আপনি এর উপরে অন্য আর একটা ইমেজ দেবেন। আমি একটা ইমেজ নিয়ে এসে আর একটা প্লেস এমবেডেড। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমরা যদি এর উপরে আর একটা ইমেজ নিয়ে আসি, ডেস্কটপে গেলাম, সাপোজ এইটাই নিলাম, নিয়ে এটার উপরে প্লেস করলাম, করে এই ইমেজটাকে জুম করে বড় করতেছি। দেখেন, করে আমরা এর মাঝে সেট করে দিলাম যে ওইটার মাপ অনুসারে। এখন যদি এখানে কন্ট্রোল এস বাটন প্রেস করি, যেটাকে বলা হচ্ছে সেভ, এখানে দেখেন সেভ হবে। এটা সেভ হয়ে যাওয়ার পরে এটা ডিলিট করে দিলে এই ইমেজের উপরে এসে ওইটা চলে আসছে। তার মানে আমরা একটা অবজেক্টকে অন্য একটা অবজেক্টের থ্রুতে আর একটা অবজেক্টের উপরে প্লেস করতে পারি, সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। তাহলে স্মার্ট অবজেক্টের দুইটা কাজ, একটা হচ্ছে ইমেজ গুলোকে লক করে দেয়, আর একটা হচ্ছে অন্য একটা অবজেক্টের মাধ্যমে এটার নিয়ে আসা যায়। আচ্ছা, এর পরের যে বিষয়টা ছিল আমাদের সেটা হচ্ছে একটা মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস। আচ্ছা, এইটার সাথে আজকে সম্পর্ক নাই। আমরা তো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভিং কি দেখছি, কিভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। কুইক সিলেকশন বা আদার্স কোন সিলেকশন। আচ্ছা, তাহলে দেখাই, যেহেতু দেখাইছি। আমরা সাপোজ এখানে একটা ইমেজ ওপেন করি। ওপেন করার জন্য গেলাম এখানে, আচ্ছা ধরলাম এই অবজেক্টটাকে ওপেন, যে অবজেক্টটার কোন একটা এরিয়াকে, অথবা হইতে পারে একটা ইমেজ কেউ, ধরেন আমরা এটা সিলেক্ট করলাম, এটা আনচেক করে দেই, দিয়ে এই ইমেজটাকে আমরা শেপ মোড থেকে সিলেক্ট করে একটা সিলেকশন তৈরি করব। তো হোল্ড করেন, কাজ করতেছে। আমরা এটা সিলেকশনের মধ্যে আসছে, আমরা এখান থেকে নতুন আর একটা ডকুমেন্ট নিব। আচ্ছা, ডকুমেন্ট নেওয়ার পরে আমরা চাইলে এটাকে ধরে অন্য পাশে নিয়ে যেতে পারি। তাহলে এই যে মুভ টুলে থাকা অবস্থায় যদি এরকম করে ধরে ড্রাগ করে এখানে চাইলে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন কি? তাহলে এইটাই হচ্ছে একটা ইমেজকে একটা ক্যানভাস থেকে আর একটা ক্যানভাসে মুভ করানো হয় কিভাবে, এইভাবে আমরা ধরে মুভ করতে পারি। অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এই এখানে আসবেন, আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এটা হচ্ছে আর একটা ওয়ে। আমরা আপনারা যেদিকে সুবিধা হয় সেটাই করবেন।
এরপরে আমরা দেখব শেপ টুল। শেপ টুলটা যদি দেখি তাহলে শেপ টুলে আসি, আমরা উপর থেকে যে বিষয়গুলো দেখছিলাম দেখেন রেক্টেঙ্গেল টুল বা ইলিপস্টিক্যাল, এখানেও ওই সেম বিষয়গুলোই আছে। উপরের বিষয়গুলো সিলেকশনের কাজ করে। আমরা যদি দেখি সিলেকশনের কাজ করে বলতে আপনি চাইলে এরকম করে ডিলিট করে দিতে পারেন কোন একটা সিলেক্টেড জায়গাটাকে। ধরেন আপনি এইটা দিয়ে সিলেকশন তৈরি করে এই অংশটুকু কি করতে চাচ্ছেন, এইটাকে সিলেকশন করে এই অংশটুকু ফালাই দিতে চাচ্ছেন, তাহলে ধরে ডিলিট করে দিবেন। তো এরকম করে সিলেকশনের কাজ হয়, এবং চাইলে আপনি একটা কালারও লেয়ারের মাধ্যমে নিয়ে কালার অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। সিলেকশন দিয়ে যে আমরা শেপ গুলো তৈরি করি, এটা নরমাল শেপ এখানে যে টুলস দিয়ে আছে এটার মধ্যে পার্থক্য দেখি আমরা। একটা প্রথম পার্থক্য হচ্ছে এটা নেওয়ার পরে অটোমেটিক্যালি একটা লেয়ার তৈরি হয়, যেটা সিলেকশনের মাধ্যমে নিলে লেয়ার তৈরি হয়। এটা হচ্ছে একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে আমরা চাইলেই এটার কালার ইজিলি এডিট করতে পারি না। ধরেন এটা যদি ডাবল ক্লিক করেন তাহলে চাইলেই আপনি ইজিলি কালার অ্যাপ্লাই করতে পারতেছেন, বাট এইটা হবে না। এটার জন্য আপনাকে সিলেকশন করতে হবে, তারপরে কালার অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। আচ্ছা, তৃতীয় বিষয় হচ্ছে এটা মডিফাই করা যায় না। এটা হচ্ছে মডিফাই করা যায়। এই অবজেক্ট গুলো তৈরি হয় ভেক্টর দিয়ে। আমরা জানি ভেক্টর তৈরি হয় লাইন এবং কার্ভ দিয়ে, আর এটা হচ্ছে পিক্সেল দিয়ে। এটা দেখেন এটা পিক্সেল দিয়ে তৈরি হওয়া, আর এটা হচ্ছে লাইন এবং কার্ভ দিয়ে তৈরি হওয়া, যার কারণে এটা হচ্ছে তৈরি হয়েছে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, দেখেন এইটাকে চাইলেই ধরতে পারবো, এর কর্নার গুলোকে আমরা চাইলেই ধরতে পারতেছি। এই যে পয়েন্ট গুলো দেখা যাচ্ছে, এই পয়েন্ট গুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ জয়েনিং পয়েন্ট আর কি। এই জয়েনিং পয়েন্ট ধরে ধরে আমরা চাইলেই এডিট করতে পারি, বাট এইটা এইভাবে এডিট করা যাবে না অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে। এটাও এডিট করা যাবে, বাট অন্য একটা ওয়ে। এটার কিন্তু এরকম অ্যাঙ্কর কোনো পয়েন্ট নাই। দেখেন আমরা যদি এটা এডিট করতে চাই কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে যেতে হয়, তারপরে আমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু ধরে, তারপরে এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট না। এটা যদি আপনি স্পেসিফিক জায়গা ধরে ধরে তাহলে ডিস্টোরে যেতে হবে। এখন চাইলে ওইটার মতো করে করতে পারবেন, কিন্তু এইটার এটা কিন্তু সেম না। আচ্ছা, এর পরের যে বিষয় হচ্ছে এটা কোনো প্রিন্ট রিলেটেড কাজে ব্যবহার করব না। আমরা যত ধরনের প্রিন্ট রিলেটেড কাজে ব্যবহার করব আজকে থেকে, টুল শেপ যত ধরনের নেব আমরা এই শেপ টুল থেকে নেব। সিলেকশন থেকে কোনো টুলস আজকের পর থেকে আর ইউজ করব না। আমরা আজকে থেকে যে শেপই তৈরি করি এই শেপ টুলের মাধ্যমে করব, এইটা না। এটা দিয়ে বা এই সিলেকশন গুলো দিয়ে আমরা কোন একটা ইমেজকে সিলেক্ট করার কাজে আজকে থেকে ব্যবহার করব, কিন্তু সেটি করার ক্ষেত্রে আমরা শেপ টুল গুলো ব্যবহার করব। আচ্ছা, এখন যদি যাই শেপ টুলের, কয়েক ধরনের শেপ টুল আছে। একটা হচ্ছে রেক্টেঙ্গেল, আর একটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপটিক্যাল, পলিগনাল, লাইন এবং কাস্টম শেপ। আমরা প্রথমে আসি রেক্টেঙ্গেল। এটা আপনারা জানেন, আমরা নরমালি যদি ড্রাগ করে একটা রেক্টেঙ্গেল ড্র করি তাহলে আমাদের কাস্টমলি তৈরি হয়। আমি যদি চাচ্ছি প্রপোর্শনালি করতে, তাহলে শিফট হোল্ড করে এটা ড্রাগ করতে হবে, তাহলে আমাদের এটা প্রপোর্শনালি তৈরি হবে। এখন আমি যদি শিফট চেপে কোন একটা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে একটা কর্নার থেকে এটা ফিক্সড হয়ে ছোট বড় হয়। আপনি যদি চান এটা মিডল থেকে তৈরি করবেন তাহলে অল্টার শিফট হোল্ড করে এটা তৈরি করবেন। এখন দেখেন এটা সেন্টার থেকে অবজেক্টটা ছোট বড় হচ্ছে। আপনি যদি একটা কর্নার থেকে চান এরকম করে বিগিনিংটা ফিক্স থাকবে, বাকি তিনটা মুভ হবে, তাহলে শিফট এটা প্রপোর্শনালি হবে। এটাও প্রপোর্শনালি, বাট এটা হচ্ছে সেন্টার থেকে। এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে একটা বিগিনিং পয়েন্টটাকে ফিক্স থাকা। এই হচ্ছে আমাদের শেপ টুল। তো আমরা এরকম করে রেক্টেঙ্গেল ড্র করতে পারি। আচ্ছা, এর পরের যে বিষয় আর একটা ভাবে আমরা রেক্টেঙ্গেল করতে পারি একটা নির্দিষ্ট মাপে। তাহলে শেপ টুলে থাকা অবস্থায় ক্লিক করবেন, দেন এখান থেকে যদি আপনি চাচ্ছেন যে 3 ইঞ্চি
এখানে যদি আইএন লেখেন তাহলে ইঞ্চি হবে, এমএম যদি লেখেন তাহলে মিলিমিটার হবে, সিএম ফর সেন্টিমিটার, পিএক্স ফর পিক্সেল, পিটি ফর পয়েন্ট। আমরা হচ্ছে ইঞ্চিতে নিতে চাচ্ছি, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা অবজেক্ট তৈরি করবেন। তাহলে আপনি এরকম করে দিয়ে যদি ক্লিক করেন তাহলে এরকম এটার মাপ হচ্ছে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাই রাউন্ড রেক্টেঙ্গেল টুল। এটা জাস্ট কর্নার গুলোকে রাউন্ড হবে। উপরে দেখেন একটা রেডিয়াস নামে অপশন আসছে। রেডিয়াস মানে হচ্ছে এই কর্নার গুলো কতটুকু কার্ভ হবে এইটা ডিফাইন করবে রেডিয়াসটা। আমরা এটাই যদি রেডিয়াসটা বাড়ায় দেই, ধরেন 50%, 50 পিটি করে দিলাম, এখন যদি তৈরি করি তাহলে ওইটার থেকে রেডিয়াসটা অনেক বড় আকারে আসবে। আচ্ছা, যারা CC20 বা 90 চালান তাদের অবজেক্ট তৈরি করার পরে এরকম একটা প্রপার্টিজ প্যানেল আসবে। প্রপার্টিজ থেকে আমরা প্রপার্টিজ থেকেও এটা হ্যান্ডেল করতে পারি। যদি চাই এই অবজেক্টটা ছোট বড় করতে চাই, আমরা এখান থেকে দেখেন অবজেক্টে এখানে 300 পিক্সেল, 900 পিক্সেল, আচ্ছা 300 পিক্সেল। আমরা যদি এটা চাচ্ছি যে ছোট করে ফেলতে 200 করব এবং এটাতে করব হচ্ছে 100, 250। এই অবজেক্টটা দুই সাইড থেকে স্কেলিং করা হলো। এরপরে এখানে যেটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা রাউন্ড গুলোকে চাইলেই এখান থেকে ম্যানেজ করতে পারি। এখানে একটা লিংক অপশন আছে। আপনি যদি চাচ্ছেন যে একটা কর্নারকে আমি রাউন্ড করব আর বাকিগুলো ফিক্স, তাহলে লিংকটা উঠিয়ে দেবেন। এই জায়গাগুলোতে যদি আমরা 0 করে দেই তাহলে দেখেন যে এগুলো কর্নার তৈরি হচ্ছে এবং একটা কর্নারই শুধু রাউন্ড হয়েছে। এবং রাউন্ড গুলোকেও ম্যানেজ করতে পারবো। আমরা 10% দিলাম, 500 পিক্সেল অথবা 100 পিক্সেল করে দিলেন। এইভাবে আমরা চাইলে কি করতে পারি, লিঙ্কটা অন অফ করে প্রপার্টিজ প্যানেল থেকে। এখন যদি অন করে দেন তাহলে কি হবে, আপনি এখানে ধরেন 0 করে রাখলেন। এখন যদি চাচ্ছেন যে এখানে 20% বাড়াবেন, চারপাশেই রেসপেক্টিভলি বেড়ে গেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রপার্টিজ প্যানেল থেকে যে বিষয়গুলো সেটা দেখানো। আচ্ছা, একটা আমরা যখন শেপ টুল ইউজ করব, শেপ টুলের সাথে দুইটা বিষয় সম্পর্কযুক্ত। একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালারটা কি? ফিল হচ্ছে ভিতরের অংশের যে কালার, আপনারা এটা জানেন। এরপরে স্ট্রোক হচ্ছে আউটসাইড বা বর্ডার কালার। আমরা যদি বর্ডার কালার দিয়েও একটা কাজ করতে পারি, আমরা এরকম করে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আমাদের দেখেন এটা বর্ডার সহ প্রপার্টিজ প্যানেলটা আসছে। এখান থেকে যে বিষয়টা হচ্ছে এটা পাথ গুলো কোন দিকে যাবে, এটা হচ্ছে আউটসাইড পাথ, এটা হচ্ছে ইনসাইড। আর এটাকে যদি দেই এটা হচ্ছে, দেখেন পাথ গুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু জুম করে দেখাই। এটা দেখেন পাথটা ভিতরে, আউট থিকনেসটা বাহিরে। আপনি যদি এটা সেন্টারে দেন, বাহিরে দেন, তাহলে পাথটা এখন আউটসাইড, থিকনেসটা ইনসাইডে। আর সাধারণত যেটা থাকে এটা সেন্টারে দুই পাশে থাকে। এটা হচ্ছে একটা বিষয় যে এটা আমরা অন্য সময় পেন টুল থেকে যখন করব ওটা আবার ভালোভাবে বিস্তারিত দেখবো, আজকে না। আচ্ছা, তাহলে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুল দেখলাম। এরপরে হচ্ছে ইলিপস। আমরা চাইলে এরকম করে ইলিপস নিতে পারি। শিফট চেপে হোল্ড করে ধরলে এটা প্রপোর্শনালি ঠিক থাকবে। এবং আপনি যদি চান সেন্টার থেকে ছোট বড় করতে তাহলে শিফট অল্টার ধরে করবেন। এবং আপনি যদি চাচ্ছেন যে তৈরি হওয়ার মাঝে আপনি মুভ করাবেন তাহলে স্পেস বার হোল্ড করে আপনি যেখানে নিতে চান। এটা আগের যে নিয়ম ওটা দেখাইছে, এগুলো সেম। এইভাবে আমরা চাইলেই একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি ইলিপস। কালার অ্যাপ্লাই সিম্পল, এখানে ডাবল ক্লিক করবেন, এখান থেকে কালার অ্যাপ্লাই। আপনি যদি চান এখানে স্ট্রোক দিবেন তাহলে এই যে শেপ টুলে আসবেন, এখানে স্ট্রোক নামে অপশন আছে। এখান থেকে আপনি স্ট্রোকটা সেট করে দিলে এখানে একটা স্ট্রোক আসবে।
কি করা যাবে? পরে তো আমরা এটা স্ট্রোক দেখতে পাচ্ছি, তো সেখানে তো করা যাবে না স্যার? কোথায় কোথায়? ব্লেন্ডিং যেটা অপশন। উপরে স্যার স্ট্রোক। আচ্ছা, এর পরে যে বিষয়টা আছে সেটা পলিগন। হ্যাঁ হ্যাঁ যাবে। আচ্ছা, এর পরেরটাতে মোটা চিকনটা দেখাচ্ছি। এরপরে আছে পলিগনাল। পলিগনাল বলতে আপনি দেখেন এখানে স্লাইড নামে একটা অপশন আছে। এই স্লাইড গুলো যদি বাড়ায় দিয়ে করেন, তৈরির আগে আপনি চাচ্ছেন যে 6টা দরকার, এখন যদি ক্রিয়েট করি তাহলে দেখেন 6টা হবে। এখন আপনি বললেন যে স্ট্রোক গুলো আমরা ছোট বড় করতে পারবো কিনা। হ্যাঁ অবশ্যই, আমরা যদি এখান থেকে স্ট্রোকের ভ্যালুটা বাড়াই দেই তাহলে স্ট্রোকটা বাড়বে, স্ট্রোকের ভ্যালুটা কমাইলে এটা আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, পলিগনটা বুঝতে পারছেন? এরপরে লাইন টুল। আমরা লাইন টুল যদি কোনো এরকম করে লাইন ড্র করতে চাই, লাইন ড্র করলাম। দেখেন লাইনের মধ্যে স্ট্রোকের ভ্যালুটা অনেক বেশি থেকে অনেক বড় লাইন লাগতেছে, আমরা একটু কমায় দিই, ছোট করে দিলাম। হাইটটাকে আমরা হচ্ছে ফিলটাকে অফ করে দিব এবং এখান থেকেও অন করে দিবেন, তাহলে ওয়েট হাইট সেম রাখবেন। তাহলে দেখেন এটা ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে আর কি। আমরা যদি এরকম কোনো স্ট্রোক লাইন দরকার হয় তাহলে আমরা লাইন টুল, সেগমেন্ট টুলটার মাধ্যমে নিতে পারি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে কাস্টম শেপ টুল। এখানে কিছু কাস্টম শেপ পাবেন, প্রিমেড শেপ। দেখেন এখানে বোর্ড, অ্যানিমেল। হ্যাঁ বলেন। ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা, আমরা যদি এখান থেকে কাস্টম শেপ দেখেন, এখান থেকে কাস্টম শেপ অনেক কিছু শেপ দেওয়া আছে, আপনারা চাইলে এইভাবে ক্রিয়েট করে নিতে পারেন। আপনাদেরটাতে অন্য ধরনের শেপও থাকতে পারে। আমরা একটু স্টোরটাকে বন্ধ করে দিতে চাই বা ছোট করে দিতে চাই। আমি স্ট্রোক নিয়ে আর একটা ক্লাসে ডিসকাস করব, আজকে না। আজকে এমনি জাস্ট সিম্পল, যেহেতু আজকে টুলস বেশি একটু, আমরা এরকম করে কাস্টম শেপ গুলোও ইউজ করতে পারবো। আচ্ছা, শেপ টুল নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? দেখেন আমরা এখানে যেমন সাব কিছু সিলেকশন ছিল, আমাদের এখানেও এই সাব সিলেকশন গুলো আছে, যেমন কম্বাইন করা, ডিলিট করা। আমরা যদি এখান থেকে দেখেন সাব সিলেকশন গুলো দেখাইনি, এখন দেখাই। মানে একটা শেপ তৈরি করছেন, মানে চাচ্ছেন যে বাড়ানোর জন্য, তাহলে দেখেন এই যে উপরে ওই এই চিহ্নগুলো এখানে দেওয়া হয়েছে। এই দেখেন এই চিহ্নগুলো আমরা যদি শেপ টুলের যাই এর মধ্যে পাবেন সেম। এখন দেখেন আমরা যদি এটা বাড়াইতে চাই তাহলে কম্বাইন করব, কম্বাইন নিয়ে যদি এরকম করে প্লাস চিহ্ন আসে তাহলে এই শেপটা ওইটার সাথে কম্বাইন হবে। এখানে কম্বাইন করার পর আর একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন কম্বাইন করে ফেলছি, তারপরেও আমরা সিলেকশনে যখন নিয়ে আসতেছি দুইটা আলাদা আলাদা পার্ট, এটা ভেজা আমরা এই আলাদা আলাদা পার্ট গুলোকে অ্যাডজাস্ট করার জন্য মার্জ কম্বাইন যাই করেন এখানে লাস্টে মার্জ শেপ কম্পোনেন্ট করে দিবেন। এখন যদি ধরেন তাহলে এটা একটা পাথে কনভার্ট হয়ে গেছে, এটা দুইটা পাথ নাই, একটা পাথে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমরা চাইলে মাইনাস করতে পারি। মাইনাসটা যদি করতে চান তাহলে বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই নেই।
আচ্ছা, এরপরে যেটা দেখেন, আমরা যদি এরকম একটা শেপ নিলাম, অর্থাৎ এই শেপ ধরেন এরকম একটা ডিজাইন করে ফেলছি, তাই না? আপনি চাচ্ছেন যে বাহিরের অংশগুলো ডিলিট করে দেওয়ার জন্য, তাহলে মাইনাস করতে হবে। মাইনাস যদি করেন তাহলে দেখেন মাইনাস করলাম, প্রবলেম কি দেখেন, মাইনাস হয়ে গেছে, আউটসাইড মাইনাস। তা আমরা যদি এইটাকে ঠিক করতে চাই তাহলে মাইনাস করার জন্য মাইনাস সিলেক্ট করার আগে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট রাখবেন, বা যে লেয়ারটাকে মাইনাস করবেন তার নিচেরটাকে সিলেক্ট রেখে এরপরে এখান থেকে সাবট্রাক্ট নেবেন। নেওয়ার পরে উপরে মানে যে লেয়ারটাকে করতে চান সেটাকে নেওয়ার পরে যদি আমরা এরকম করে সাবট্রাক্ট করে দেই তাহলে সাবট্রাক্ট হয়ে যাবে। এরপরে এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্ট করে দেই, দেখেন আউটসাইডেরটা কেটে চলে গেছে। তো আমরা এইভাবে একটা শেপকে মাইনাস করতে পারি। এরপরে যেটা আছে ইন্টারসেক্ট, আমরা ইন্টারসেক্টে যাই। অবশ্যই অবশ্যই দেখাচ্ছি। আচ্ছা, আমরা যদি মাইনাস করতে চাই, দেখেন হ্যালো, আমরা যদি মাইনাস করতে চাই আমরা এরকম করে ধরে চাইলে মাইনাস করে দিবেন, দিয়ে এই যে এখান থেকে শেপ মার্জ শেপ কম্পোনেন্ট করে দিলেন, তাহলে এটা ওইটুকু ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন কি? হ্যালো, আচ্ছা। এরপরে যেটা আছে দেখেন, আপনি চাচ্ছেন ইন্টারসেক্ট করার জন্য আপনি ইলিপস দিয়ে ইন্টারসেক্ট করুন। আপনি চাচ্ছেন যে ইন্টারসেক্ট মানে কি, যেটুকুতে ইন্টারসেক্টেড হবে, অর্থাৎ এই ইলিপসটা যে অংশ পর্যন্ত থাকবে এই শেপটা সেই অংশ দেখা যাবে, আর আউটসাইডটা কেটে যাবে। তাহলে আমরা এরকম করে ইন্টারসেক্ট দেন হচ্ছে এখান থেকে মার্জ করে ফেলতে পারি। এরপরে যেটা হচ্ছে এক্সক্লুড, এক্সক্লুডটা হচ্ছে ইন্টারসেক্টের অপোজিটটা। আমরা যদি এক্সক্লুড করি, দেখেন এক্সক্লুড মানে হচ্ছে আপনি যেটুকুতে রাখবেন সেইটুকু ডিলিট করে ফেলবে, বাকি অংশ রেখে দেবে। তো আমরা চাইলে এরকম করে এক্সক্লুডও করতে পারি। তাহলে আমরা প্রথমে দেখলাম কম্বাইন, তারপরে দেখলাম মাইনাস বা সাবট্রাক্ট, তারপরে ইন্টারসেক্ট, এরপরে দেখলাম এক্সক্লুড। আচ্ছা, এটা আমরা চাইলে শর্টকাটেও করতে পারি। যদি শর্টকাট, আমি শর্টকাটটা দেখাই। আমরা এরকম একটা শেপ নিলাম, আমরা যদি এখানে প্লাস করতে চাই তাহলে শিফট হোল্ড করলে এটা প্লাস হবে। শিফট হোল্ড করে যদি ড্র্যাগ করেন তাহলে প্লাস হবে, আর যদি অল্টার হোল্ড করে ড্র্যাগ করেন তাহলে এটা মাইনাস হয়। আর যদি অল্টার শিফট হোল্ড করে ড্র্যাগ করেন তাহলে এটা ইন্টারসেক্ট হয়। এখন আমরা যদি মার্জ করে দেই তাহলে সবগুলো মার্জ হয়ে যাবে। এই হচ্ছে শর্টকাট। আমরা এখান থেকে এই বিষয়টাও বুঝলাম। আমরা দেখেন এই অবজেক্টটাকে চাইলে কাস্টমলি কি করতে পারবো, এখান থেকে ওয়েট হাইট কমাইতে পারবো। এখানে লিঙ্কটা অফ করে দেই, আমি চাচ্ছি ওয়েটটা বাড়াইতে, আমি 200 পিটি করে দিলাম। লিঙ্কটা অফ করে দেই, আমি হাইটটাকে বাড়াচ্ছি 500, হাইটটা শুধু 500 পিক্সেল বড় হয়ে গেছে আর কি। তাহলে এইভাবে অনেকগুলো কাজ এখান থেকে করতে পারবো। আচ্ছা, এরপরে যে হচ্ছে ক্রিয়েটিং নরমাল অবজেক্ট টু লেয়ার। আমরা যদি কোনো একটা নরমাল, আমরা এটা একটা লেয়ার তৈরি করলাম, এটা কিন্তু স্মার্ট অবজেক্ট না। দেখেন স্মার্ট অবজেক্টের চিহ্ন লেয়ারের চিহ্ন এক না, লেয়ারের হচ্ছে বক্স আকারে অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। আমরা যদি রাইট বাটন ক্লিক করলে একটা অবজেক্টকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে পারি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্ট করে রিলিজ করব কিভাবে। তাহলে রাইট বাটন ক্লিক, রাস্টারাইজ লেয়ার, তাহলে এটা নরমাল একটা
লেয়ারে কনভার্ট হয়ে যাবে। যদি আমরা কোনো একটা স্মার্ট অবজেক্টকে নরমাল লেয়ারে কনভার্ট করতে চাই, রাইট বাটন ক্লিক, রিলিজ টু স্মার্ট অবজেক্ট করে দেবেন। আর যদি কোন একটা নরমাল অবজেক্টে স্মার্ট অবজেক্ট করতে চান, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপরে হচ্ছে আচ্ছা, এটাই আমরা দেখাইলাম, রাইট ক্লিক করে এটা দেখাইলাম, কনভার্ট নরমাল লেয়ার টু, এটাও দেখছি। এটা গত ক্লাসে দেখছিলাম আমরা কিভাবে একটা কন্ট্রোল ম্যাক টু দ্য সুইচ বিটুইন দ্য ডিফারেন্ট ক্যানভাস। আমরা যদি কন্ট্রোল এই চিহ্নটা দেই, দেখেন আমরা গত ক্লাসে কিন্তু এটা বলছিলাম আপনাদের। তাহলে দেখেন আচ্ছা, এখানে একটা ট্যাব তো একাধিক ট্যাবে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি ওই চিহ্নটা দেই, এটার নাম জানো কি, আমি সঠিক মনে নেই। আচ্ছা দেখেন, এখানে দুইটা ট্যাব, আপনি কন্ট্রোল যদি দেন এটা এক মুভ করাইতেছে, আপনি চাইলে এরকম করে করতে পারেন। আর একটা দেখাইছিলাম, কন্ট্রোল অল্টার ট্যাব যদি দেন, তাহলে আমাদের উইন্ডোজে কতগুলো ট্যাব ওপেন আছে বা এক্সট্রা উইন্ডোজ ওপেন আছে, তাহলে আমরা ওই জায়গাতে যেতে পারি। আপনার যেটাতে প্রয়োজন, এই হোয়াইট বাটন যেখানে থাকবে সেখানে গিয়ে ছেড়ে দিলে ওইটা অ্যাক্টিভ হবে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে যাব হচ্ছে সেকেন্ড উইন্ডোতে। আমরা সেকেন্ড উইন্ডোতে গেলাম। আচ্ছা, এরপরে যে হচ্ছে কন্ট্রোল শিফট ট্যাব, এটা দেখাইলাম। অল্টার জেড ব্যাক স্পেস আমরা, আচ্ছা এটা দেখাইছিলাম না, মাল্টিপল ব্যাক কিভাবে করতে হয়। আচ্ছা, স্যার এটা তো দেখানো হয়নি। অবশ্যই দেখানো হয়েছে গতকালকে। গত ক্লাসে যদি থাকেন তাহলে অবশ্যই দেখানো হয়েছে। আবার দেখাচ্ছি, সমস্যা নেই। ধরেন আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, এটা করলাম, তারপরে আবার এখানে গেলাম, এখানে গেলাম, এখানে আসলাম, এই জায়গায় গেলাম, এখান থেকে গিয়ে স্ট্রোকটা চেঞ্জ করে দিলাম, তারপরে স্ট্রোকটা বন্ধ করলাম। এরপরে আমরা চাচ্ছি ফিল কালারটাকে চেঞ্জ করে দিতে, গ্রিন করে দিলাম। দেখেন এখন যদি প্রথমে যা যা করছিলাম, এটাকে বলা হচ্ছে, এখান থেকে যদি এই পর্যন্ত আসি এটাকে বলা হচ্ছে রিডু, এখান থেকে যদি ব্যাক করে করে এখানে যাই তাকে বলা হচ্ছে আনডু। ওটাই বলা হয়েছে কন্ট্রোল জেড, দেখেন দিলে এটা একটু একটু করে আনডু করতেছে। এরপরে কন্ট্রোল শিফট জেড যদি দেই, এটা রিডু করবে, যা যা আমরা করছিলাম সেই জায়গা পর্যন্ত। এটা 20টা স্টেপ পর্যন্ত আপ ডাউন বা সামনের দিকে এবং পিছনের দিকে আসতে পারবে। এইটাই হচ্ছে ছিল, এটা দেখাইছিলাম না। এখন আমরা যে টুলস গুলো ইউজ করলাম, এই টুলস গুলো দিয়ে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আমি এখন দেখাবো, আপনারা এইটা সবাই 1 ঘন্টা প্র্যাকটিস করবেন। আজকে মোটামুটি আমাদের ক্লাস শেষ, মানে টপিকস আর কি শেষ, এখন আপনাদের প্র্যাকটিস সেশন চলবে। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে আপনাদের বানাইতে হবে, টেক্সট গুলো না, শুধু শেপ গুলো কিভাবে বানানো হয়েছে, পারবেন? শেপ টুলের মাধ্যমে। এটা কোনো ব্যাচকেই দেখাই নেই, আমি জাস্ট কয়েকটা কনসেপ্ট দেখাবো, পুরোটা আপনাদেরকেই করতে হবে, আপনারা নিজেরা মাথা খাটাইতে হবে, অন্য ব্যাচেরা পারলে আপনারাও পারবেন, একটু চেষ্টা করতে হবে আর কি। আচ্ছা তাহলে দেখেন, এই যে শেপ গুলো বাঁকানো হয়েছে, এটা কিভাবে করা পসিবল, তাই না?
আমি শুধু এই কনসেপ্টটা বুঝাই, তাহলে আপনারা নিজেরাই পারবেন, তাই না? এই যে শেপ গুলো যে বাঁকানো করছে, এগুলো কিভাবে বাঁকাইছে, এই যে দেখেন এই কর্নার গুলো বাঁকানো, এই যে কর্নার গুলো, আমরা এই কনসেপ্টটা শুধু দেখাই দিই, তাহলে আপনারা নিজেরাই পারবেন। আমরা এরকম করে ধরেন একটা শেপ নিলাম, এরকম ধরেন একটা শেপ তৈরি করলাম, আমরা চাচ্ছি এটা বাঁকাবো। বাঁকানোর জন্য আছে আমরা স্টোভটা অফ করে রাখি, ওইটার মতো বাঁকা করবো। আমরা বলছিলাম যে ডিরেক্ট সিলেকশন টুল মিন্স এটা ধরে ধরে অ্যাঙ্কর পয়েন্টকে ধরে এডিট করা যায়, এর আগে দেখাইছিলাম। এখান থেকে যদি আমরা শিপ চেপে হোল্ড করে এরকম করে ড্রাগ করি, দেখেন এটা ওই রকম করে রাউন্ড হয়ে বাঁকা হয়েছে। এটা অনেক বড় হয়েছিল, আমরা যদি আরো একটু ছোট করি বা মোট শেপটাকে যদি বড় নিতাম, তাহলে আরো সুন্দর হইতো আর কি। বাঁকা করতে পারবেন? এই যে বাহিরের অংশগুলো এখন কি করতে হবে, কেটে দিতে হবে। সো আপনি কি করবেন, শেপ টুলে থাকা অবস্থায় এখান থেকে ধরে মাইনাস চলে আসছে, মাইনাস আসার পরে আপনি এরকম করে ধরে এইটুকুতে বসায় এটুকু মাইনাস করে ফেলবেন। এরপরে যে এখান থেকে যে মার্ক শেপ কম্পোনেন্ট, দেখেন এই অংশটুকু কেটে গেছে না? এইরকম করে সবাই এখন যে কোনো ধরনের অবজেক্ট আপনি চাচ্ছেন যে এই যে এইদিকে যেটা আছে এরকম করে চিকন একটা অবজেক্ট নেন, নিয়ে এটা বাঁকাইতে হবে, তাই তো? আমরা চাইলে রোটেটও করতে পারি, এরকম করে ধরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এর আগের ক্লাসে দেখাইছি। যতটুকু আপনার বাঁকানো দরকার এরকম করে বাঁকা করে নিয়ে, আপনার কর্নার বাঁকানো দরকার, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল আছে, সমস্যা নেই, একটা কর্নার করেন করে এদিকে বাঁকানো দরকার, শিপ চেপে করলে আমাদের প্রপোর্শন ঠিক থাকে আর কি। দেখেন এই কর্নার বাঁকাইছি, এই কর্নার বাঁকাবেন, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরবেন। এতটুকু কাউকে দেখাইনি অন্য ব্যাচের, আপনাদের দেখাইলাম। হুবহু করে এখানে সেন্ড করবেন। দেখেন আপনি চাইলে যে কোনো কিছুই এখান থেকে করা পসিবল। এখন কি পারা যাবে? আমি ইমেজটা এখানে শো করে রাখবো, আর আপনারা এখান থেকে প্র্যাকটিস করেন। অথবা আপনারা কেউ একজন এক কাজ করেন, এটা হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। কে স্ক্রিন শেয়ার করে কাজ করবেন? অনেক দেবনাথ করেন। আচ্ছা ইমেজটা দিব কোথায় আপনাদের? এটা লিংক না, আমার ইমেজ তো আমার এখানে আচ্ছা আমি এটা, হ্যাঁ আপনারা এটার স্ক্রিনশট নেন। স্ন্যাপ এ দিয়ে স্ক্রিনশট নেন, স্ন্যাপ টুল দিয়ে। নিয়েছেন কি? একজন স্ক্রিন শেয়ার করেন।
শেয়ার করেন স্ক্রিন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, এই একজনও কি কথা বোঝেন না আমার? তাহলে রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে যে আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার করে কাজ করেন।